মোহাম্মদপুর, ধানমন্ডির পর এবং কল্যাণপুর শ্যামলের আগে যেই এলাকাটি, এই মোহাম্মদপুর বেশ বড় এলাকা। এখানে দিনকে দিন এবং দীর্ঘ সময় ধরে, মাসের পর মাস ধরে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য গড়ে উঠেছে। সন্ত্রাসী, ক্রিমিনালস যাই বলি না কেন, তারা অনেকটা নির্বিঘ্নেই চলাফেরা করতে পারছেন। বিভিন্ন সময় আমরা বিভিন্ন অভিযান দেখছি, কিন্তু তেমন ফলদায়ক হচ্ছে বলে মনে হচ্ছে না। তো এখানে অনেকগুলো এলাকা আছে এবং প্রায় প্রত্যেকটি এলাকাতেই মানুষজন যাওয়ার সময় বেশ ভয়ে ভয়ে যাওয়া আসা করছেন, আতঙ্কের সাথে যাওয়া আসা করছেন। এলাকাবাসী আতঙ্কের ভেতরে আছেন, মানে ভদ্র এলাকাবাসী আর কি। এমন না যে অপরাধ শুধু মোহাম্মদপুরে সীমাবদ্ধ, আসলে কোনো সমাজই অপরাধ মুক্ত থাকে না। সবচেয়ে উন্নত দেশগুলোতে অপরাধ হয়, এমন বাংলাদেশেও হচ্ছে এবং বিচিত্র ধরনের অপরাধ হচ্ছে। এই গতকালই আমরা খবর পেলাম, বুলেট বৈরাগী বলে এক কাস্টমস কর্মকর্তা ঢাকা চিটাগং হাইওয়েতে, চিটাগং থেকে কুমিল্লা আসার পথে ওনাকে রীতিমতো অপহরণ করে, তাকে ছিনতাই করে তাকে সিএনজি থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করা হয়। কয়েকদিন আগে আরেকটি খবর আসলো যে 6 জন কিশোর মিলে একটি শিশুকে হত্যা করেছে। যে তাদের কারণটা কি? কারণ হচ্ছে তারা জেলখানার ভেতরে কেমন, এই তাদের মনে অনেক কৌতূহল হয়েছে, জেল খাটতে কেমন লাগে, এ থেকে তারা হত্যা করে ফেলেছে। তো এরকম তো হচ্ছেই। তো এর ভেতরেও মোহাম্মদপুর একটা বিশেষ জায়গা নিয়ে নিয়েছে। দিনের পর দিন একটা জনপদে এরকম সন্ত্রাসের অভয়ারণ্য, অপরাধীদের অভয়ারণ্য, ড্রাগ পেডলারদের অভয়ারণ্য হয়ে উঠেছে। এটা কিভাবে মেনে নেওয়া যায়? ইভেন মিরপুর রোডের ওপরেও অপরাধ হচ্ছে, মোহাম্মদপুর সংলগ্ন যে মিরপুর রোডের পাশেই তো মোহাম্মদপুর। এবং অনেকেই দায়ী করছেন এখানে যে বিহারি কমিউনিটি আর উর্দু স্পিকিং কমিউনিটি। বাই দ্য ওয়ে, যাদেরকে বলা হয় বিহারি বলে এক ছত্রে নাম দেওয়া হয়, সবাই উর্দু স্পিকিং না, কিন্তু তারা বিভিন্ন ভাষায় কথা বলেন, বাংলায় বলে না। কিন্তু তারাই একমাত্র যে অপরাধের সাথে জড়িত এমন না। যে অসংখ্য এই যে নতুন রিলেটিভলি নতুন টার্ম গত কয়েক বছরে যে আমরা শুনছি, কিশোর গ্যাং, 50টির উপরে কিশোর গ্যাং আমাদের বিভিন্ন সংবাদপত্রের তথ্য অনুযায়ী এখানে অপারেট করছে। তারা নিজেদেরকে বিভিন্ন নাম দিয়ে আইডেন্টিফাই করছে এবং তারা শুধু নিরীহ মানুষদের উপরে হামলা করছে না, এবং তার সাথে ধারালো অস্ত্র রাখছে। তারা ছিনতাই তাদের সফল হলেও তারা আবার কপিয়ে যাচ্ছে, হত্যা করছে। আবার ইন্টার গ্যাং ওয়ারফেয়ার, মানে এই দলগুলির ভেতরকার অন্তর্দ্বন্দ্বেও মানুষ আহত নিহত হচ্ছে, এবং দুটো গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেও মানুষ আধিপত্য হচ্ছে। তো যদিও এর প্রকোপটা, বিশেষ করে কিশোর অপরাধীদের সংখ্যাটা বেড়েছে, মোহাম্মদপুর কোনো সময়ই খুব শান্তশিষ্ট জায়গা ছিল না। তবে অপরাধগুলি কিছু কিছু জায়গায় লিমিটেড ছিল। জহুরি মহল্লা, বিজলি মহল্লা, তাজমহল রোডের কিছু এলাকা, আদাবরের কিছু এলাকা, বাইতুল আমান সোসাইটি ছিল তখন, তার বাইরের কিছু এলাকা, উত্তর আদাবর বলতো, তো ওখানে আমরা এরকম দেখতে পেতাম। বা শ্যামলী রোডের উপরে কিছু গ্যাং অপারেট করতো, এবং এদেরকে বিভিন্ন মোহাম্মদপুরের কুখ্যাত কিছু কমিশনার ছিল, কিছু কুখ্যাত ক্রিমিনাল ফ্যামিলি ছিল। তারা যেমন এই আপনারা হারিস, জোসেফ, এদের নাম জানেন, এই একটা পরিবার, এরকম আরও কিছু পরিবার ছিল যারা, এবং তারা সবাই বাঙালি। তারা হয়তো বিহারি ক্যাম্প থেকে কিছু অভাবের কারণে কিছু লোককে করতো, কিন্তু এটা ছিল। আমি নিজে মোহাম্মদপুরে দীর্ঘদিন আমি কাটিয়েছি, এবং আমি বেশ ক্লোজলি বিভিন্ন কারণে পর্যবেক্ষণ করার সুযোগ হয়েছে আমার। তো এর থেকে তখনকার প্রচণ্ড অপরাধ হতো, এবং টেস্টোস্টেরনের ব্যাপকতা বা ইয়ের কারণে
যুব সমাজের ভিতরে, মানে যুবকদের ভিতরে, তরুণদের ভিতরে, কিশোরদের ভিতরেও মারামারি প্রচুর হইতো, কিন্তু প্রত্যেকটা এলাকায় মুরব্বী ছিল। হ্যাঁ, যারা যারা এক রকমের পঞ্চায়েতি ব্যবস্থা ছিল তারা মিটমাট করে দিত, বা এলাকার সিনিয়রদের প্রতি একটা মহল্লা কেন্দ্রিক সহানুভূতি ছিল। তো এখন তো মহল্লা টহল্লা উঠে যাচ্ছে, সব হাইরাইজ বিল্ডিংয়ে থাকছে, বা হাইরাইজ বিল্ডিং নামক বস্তিতেও থাকছে এরা, এবং এদের উপরে পারিবারিক বা তাদের প্যারেন্টাল কোনো গাইডেন্স তো আমরা দেখতে পাচ্ছি না। তারা খুন জখম করেই চলেছে, এবং মোহাম্মদপুরে বেশ বড় থানা রয়েছে, ফাঁড়ি রয়েছে, এবং এরাও যেন পুলিশের আত্মবিশ্বাসটা এখন তো ফিরে, এখন তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, এখন তো আপনাদের নিজেদেরকে অ্যাসার্ট করার সুযোগ আসছে, তো আপনারা করতে পারছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে যে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে মোহাম্মদপুরকে নিরাপদ করার জন্য, এখানকার যে এমপি সাহেবরা আছেন ওনারাও তেমন কোনো ইয়ে করতে পারেন নাই এখন পর্যন্ত, আমরা দেখি নাই তাদের যথেষ্ট তৎপরতা আমরা লক্ষ্য করি নাই। তো এটা দুঃখজনক তো বটেই, আশঙ্কাজনকও বটে। এখানে তো এরকম দিনের পর দিন তো এরকম আক্রমণ, প্রতি আক্রমণ এগুলো চলতে পারে না। আর মোহাম্মদপুর তো ঢাকার বাইরের বা দেশের বাইরের কোনো এলাকা না, এটা তো বাংলাদেশের ভেতরে একটা খুব সেন্ট্রাল পয়েন্টের একটা জায়গা। এখানে কেন এরকম হতেই থাকবে, এবং কেউ এটার কোনো কিছু করতে পারবেন না। মানে অ্যাপারেন্ট একটা ইমিউনিটির সাথে তারা কাজ করছেন। মাঝে মাঝে দেখানো হয়, হ্যাঁ জেনেভা ক্যাম্পে হামলা হইলো, 2-4টা মরচে পড়া অস্ত্র বা দেশি লেদ মেশিনে বানানো পিস্তল বা পাইপ গান টাইপের কিছু জিনিস বেরোলো। পাইপ গান কি করবে, পাইপ গানের গুলিও তো এখন পাওয়া যায় না। তো অস্ত্র তো এই চাপাতি কিছু বের করা হচ্ছে, যেগুলো আবার রিপ্লেস হয়ে যাচ্ছে। সঠিক একটা অভিযান পরিচালনা করা দরকার, এবং এই যে জাহাঙ্গীর সাহেবের সময় যিনি ইন্টারিমের উপদেষ্টা ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তখনও আমরা মানে সিনসিয়ারিটি নিয়ে যে একটা, এবং পলিটিক্যাল উইল আমরা দেখি নাই যে এটাকে ইয়ে করার জন্য, দমন করার জন্য অপরাধী চিহ্নিত যেসব অপরাধী, এবং এদেরকে এমন কোনো কঠিন কিছু না। আপনারা জঙ্গল সলিমপুরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসীদের উচ্ছেদ করা গেল, আর মোহাম্মদপুরের এই কিশোর গ্যাংগুলোকে আপনারা কন্ট্রোলে আনতে পারছেন না। কিভাবে, কেন পারছেন না? ঘাটতিটা কোথায়? পুলিশ তার কাজ দায়িত্ব পালন করার যে আমরা আশা করি সেরকমটা হচ্ছে না তো। সব জায়গায় অ্যাডমিনিস্ট্রেটর বসানো আছে, পুলিশের সাথে এখন তো মিলিটারি আছে রাস্তায়, এখনো তারা যান নাই। কেন যান নাই আমি জানি না, নিশ্চয়ই সরকারের যথেষ্ট কারণ আছে মিলিটারি এখনো, মানে আর্মি পার্টিকুলারলি তাদের থাকার, ওনারাও পারছেন না কিছু করতে। কেউ একটু সন্ধ্যা হলে, দিনের বেলা তো অবশ্যই হয়, একটু সন্ধ্যা হলে কেউ মোহাম্মদপুরে যেতে চায় না, মোহাম্মদপুরের দাওয়াত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে মানুষ। আর ওখানকার যারা পুরনো বাসিন্দা তাদের অবস্থাটা চিন্তা করে দেখেন, মোহাম্মদপুরের কিছু কিছু জায়গা তো খুব মডার্ন লাগে। আমার সময় আমি যখন থাকতাম, আমি মোহাম্মদপুরের থেকে চলে আসি 2004-এর দিকে, তখন পর্যন্ত কিন্তু এতটা ইয়ে ছিল না, এতটা ডেভেলপ ছিল না মোহাম্মদপুর। ডেভেলপমেন্টের সাথে সাথে যেন ক্রাইম বেড়ে গেছে। আমি যেরকম বললাম, মারামারি হতো, খুনাখুনিও যে 2-4টা হয় নাই সেটা না, এটা খুব পলিটিক্যাল লেভেলে হইতো, কিন্তু সাধারণ মানুষের যে চলাফেরা, আমি প্রায় শ্যামলীর থেকে হেঁটে আদাবর পর্যন্ত আসতাম, একটা দিন আমি কোনো এবং বেশ রাতেও ফিরতাম, একটা দিন আমি কোনো ইয়ের কাছে পড়ি নাই। এমন না যে আমি খুব বিখ্যাত লোক ছিলাম বা আমার খুব শ্রদ্ধেয় লোক ছিলাম যে আমাকে ধরবে না, বা আমাদের বন্ধু বান্ধবদের ভেতরে মোহাম্মদপুর এলাকার ভেতরে কিছু কিছু জায়গা আমরাও অ্যাভয়েড করতাম, যেমন বললাম বিজুরি মহল্লা, জহুরি মহল্লা, এগুলো কিছু কিছু জায়গা একটু
সেরকম কিশোর সন্ত্রাসী ওখানে ছিল, হ্যাঁ, অপরাধী ছিল। তো এরকম কিছু জায়গা তারা বেশ বেশ ইয়ে ছিল। আদাবরেরও যেরকম বললাম যে এরকম ছিল, সেটা আমরা, কিন্তু অন অ্যান অ্যাভারেজ এরকম প্রতিদিনকার ছিনতাই একেবারে মানুষজন আসবে না, সবাই আসতো। মোহাম্মদপুরে যখন যখন অনেক জায়গা তো পানি ইয়ে ছিল, প্রচুর জলাশয় টলাশয় ইত্যাদি ছিল, এবং কিছু কিছু জায়গা বেশ কঠিনই ছিল যাওয়া। তো সেখানেও তো মানুষ নিয়মিত যাওয়া আসা করত। মোহাম্মদপুরে কলেজ আছে, বাচ্চারা যাওয়া আসা করে, তো এরাও একটা ভয় ভয় নিয়ে যায়। এখানে কিছু হাই প্রোফাইল মার্ডার তো হয়েছে, এটা আমরা জানেন। এই যে মোস্তাকিমের যে চাপ বিক্রি করতো বিহারিতে ক্যাম্পে, তাকে হত্যা করা হয়, এবং আরও কিছু হয়েছে। কিন্তু ওই যে বললাম এগুলো হচ্ছে পলিটিক্যাল লেভেলে ইয়ে হতো, সাধারণ মানুষ মোরাললেস মোটামুটি নিরাপদে ছিল। বাংলাদেশ ঢাকা শহরের অন্যান্য পাড়া মহল্লায় যেসব যতটা নিরাপত্তার হুমকি থাকে বা ভয় থাকে, সেগুলো তো ছিলই, মোহাম্মদপুরেও ছিল। কিন্তু একেবারে খুবই ভয়াবহ জায়গা মোহাম্মদপুর ছিল না, এত ভয়াবহ জায়গা মোহাম্মদপুর ছিল হয়ে গেছে। আমি আহ্বান জানাই যে যে কর্তৃপক্ষ সরকারকে, যে বারবারই বলি, আপনারা এত বড় ম্যান্ডেট নিয়ে আসছেন, তো আপনাদেরকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে হবে, এবং যাতে মোহাম্মদপুর এবং অবশ্যই পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয় না। আপনারা স্বীকার করতে চান না, কোনো সরকারই স্বীকার করতে চায় না, হ্যাঁ, এবং বিরোধী দল যদি কখনো ক্ষমতায় আসে, বিরোধী দলে এখন যারা আছেন তারাও স্বীকার করতে চাবেন না, এটা অনুমান করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, এনসিপি যদি কখনো পাওয়ার আসে, তারাও সেই নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত তো চালাচ্ছেন। হ্যাঁ, তারা গাড়ি চাচ্ছেন বা ইয়ে চাচ্ছেন, লোক বিভিন্ন জায়গার থেকে তাদের দল ভারী করার জন্য লোক নিচ্ছেন, ওনারাও করছেন একই রকম। তো নতুন বন্দোবস্তের কথা মুখে বলছেন, কিন্তু চিরাচরিত বাণী ওনারা দিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামের আমি জানি না তো তারা কি করবেন যদি কখনো ক্ষমতায় আসে। আগামী 5 বছর তো বিএনপি অন্তত থাকবে, বিএনপির সরকারের এটা করতে হবে, এছাড়া উপায় নাই। জনগণের কাছে অজনপ্রিয় হয়ে আপনাদের কোনো লাভ ছাড়া কোনো ক্ষতি নাই।